This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কাওয়ার যাত্রার সময় মিথ্যা প্রচার ও সাম্প্রদায়িক উস্কানিমূলক ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ ৩ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বেশ কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার অভিযোগে ধৃত নাদিম, মনশের এবং রহিশ। ধৃতরা নিজেদের দোষী স্বীকার করেছে বলে সূত্রের খবর। ঘটনার পিছনে পাক আইএসআই এর হাত রয়েছে বলে তদন্তকারীরা সন্দেহ করছেন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই লরি। হাসিমারায় ডুয়ার্স ধাবার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার ধারে উল্টে যায়। লরিটি জয়গা থেকে হাসিমারার দিকে যাচ্ছিল। লরির চালক এবং খালাসি আহত হয়েছেন। দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। দাউ দাউ করে জ্বলে উঠল রেল গেটে দাঁড়িয়ে থাকা মোটর বাইক। নিমেষে পুড়ে গেল লক্ষাধিক টাকার মোটর বাইকটি। বীরভূমের নলহাটির আজিমগঞ্জের ঘটনা। বাইকটি স্টার্ট দেওয়ার পরেই ধোঁয়া বের হতে দেখেন চালক। এরপরই তিনি বাইক ছেড়ে দূরে সরে যান। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বাইক। অল্পের জন্য রক্ষা পান তিনি। শুরুতে যে খবরের আপডেট আপনাদের জানাবো, উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতার কারণেই ইস্তফা তার। ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জগদীপ ধনখড়। 2027 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল উপরাষ্ট্রপতি হিসেবে। মেয়াদ শেষের 2 বছর আগেই তিনি পদত্যাগ করলেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, যে পত্র তিনি পাঠিয়েছেন, যে পদত্যাগের কারণ হিসেবে এখনো পর্যন্ত কি শুধুই শারীরিক কারণেই তার পদত্যাগ বলেই জানা যাচ্ছে? দেখো, যে ঘটনা ঘটেছে এই ঘটনা ভারতীয় রাজনীতি, সংসদীয় রাজনীতির ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা। সংসদের অধিবেশন শুরু হয়েছে। সংসদের অধিবেশনের শুরুতে আজ প্রথম দিন রাজ্যসভা পরিচালনা করেছেন উপরাষ্ট্রপতি থেকেও তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে, এবং সেই সময় তিনি নর্মাল প্রত্যেক দিনের মতো রাজ্যসভা আজকে পরিচালনা করেছেন। এবং আজ সন্ধ্যায় হঠাৎ করেই খবর আসছে যে তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজের শরীরকে এই মুহূর্তে বেশি গুরুত্ব দিতে চান। সেই কারণে তিনি উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন। তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে এবং তিনি সমগ্র মন্ত্রিসভাকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছেন কোঅপারেশনের জন্য। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যখন এই মুহূর্তে সংসদের অধিবেশন শুরু হয়েছে, আগামীকাল থেকে রাজ্যসভা কিভাবে চলবে তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। তার কারণ উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যানের পদ রাতারাতি খালি হয়ে গেল, এবং সেক্ষেত্রে যাবতীয় দায়িত্ব এবারে গিয়ে পড়বে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের ওপরে। তিনি জেডিইউ সাংসদ, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কি হবে সেই প্রশ্ন কিন্তু ভারতীয় রাজনীতিতে মোদীর নেতৃত্বে যে একটি জোট সরকার এই মুহূর্তে চলছে, সেই জোট রাজনীতির বাস্তবতাকে আরো একবার সামনে এনে দিল। তার কারণ যেহেতু উপরাষ্ট্রপতি পদ খালি হয়ে যাওয়ার পর এবার নির্বাচন করতে হবে, ডেপুটি চেয়ারম্যান পদ যেহেতু জেডিইউর হাতে রয়েছে, সেক্ষেত্রে বিজেপি আবারও নিজের কোনো ব্যক্তিকে প্রার্থী করতে পারবে কিনা, নাকি জোট রাজনীতির দায়বদ্ধতা মেনে এবার শরিক দল বিশেষত টিডিপি যদি দাবি করে বসে যে তাদের প্রার্থী পদ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু জোট রাজনীতির কাঁটা নরেন্দ্র মোদীকে এবারে ফিল করতেই হবে। স্বাভাবিকভাবেই আগামীকাল থেকে ভারতীয় রাজনীতিতে সম্পূর্ণ একটি নতুন ডাইমেনশন বা সম্পূর্ণ একটি নতুন অভিমুখ দেখার সম্ভাবনাও রয়েছে। এবং কেন তিনি পদত্যাগ করলেন, শুধুই কি শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তার জন্য কিন্তু আগামীকাল সকাল থেকেই আমাদের কাছে ছবিটা স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। একদমই তাই জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। আমি কথা বলছিলাম আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। সত্যি তাই যে এই মুহূর্তে হঠাৎ তার এই পদত্যাগপত্র, মানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগপত্র এবং তার এই পদত্যাগে এবং সংসদে অধিবেশন চলাকালীন তার এই পদত্যাগে যে পরিস্থিতির সৃষ্টি হলো, সেগুলো নিয়ে আমার সঙ্গে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কথা হচ্ছিল। তাহলে এক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান এবং সেই জায়গা থেকে পাশাপাশি এই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জনবাবু, এখন এই খবর শারীরিক কারণে জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু সংসদে অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতির এই ইস্তফার সংক্রান্ত যে সমস্ত জটিল পরিস্থিতির সৃষ্টি হবে, এই গোটা বিষয়টা এই মুহূর্তে আপনার কি পর্যবেক্ষণ, আপনি কিভাবে দেখছেন?
না, তিনি হঠাৎ পদত্যাগ করলেন, এটা একটু রহস্যজনক মনে হচ্ছে, কারণ তার আজকে তিনি সভাপতিত্ব করেছেন। একদমই আমাদের তো দেখে মনে হয় না তিনি অতটা গভীর অসুস্থ, তবে মানুষের শরীরের ব্যাপারটা কিছু বলা যায় না। আমার নিজের একটা আশঙ্কাটা সত্য না হলে খুশি হব। সেটা হচ্ছে এর পিছনে আরএসএস এর একটা হাত আছে। কেন, জগদীপ ধনখড় মশাই তিনি আরএসএস এর একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, তাদের পরামর্শে অন্য কোনো কিছু তার মাথায় ঘুরছিল কিনা জানি না, সে কারণেও পদত্যাগ হতে পারে। হঠাৎ পদত্যাগের পেছনে এটাই একটা কারণ হলেও হতে পারে। বেশ, ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আগেও জানিয়েছি, আরও একবার বলি, বিরোধীদের দাবি কেন্দ্র মেনেছে। সামনের সপ্তাহে মানে আগামী সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় 9 ঘন্টা আর 3 দিন ধরে লোকসভায় 16 ঘন্টা। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সেই আলোচনায় অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। ऑपरेशन सिंदूर में भारत की सेना ने जो लक्ष्य निर्धारित किया था 100% अचीव किया। आतंकियों के आकाओं के घर में जाकर के 22 मिनट के भीतर ऑपरेशन सिंदूर के तहत उसको जमींदोज कर दिया गया। इस विजयोत्सव को एक स्वर में विजय के भाव से इस सत्र के दरमियान उन ओजस्वी तेजस्वी भावनाओं को प्रकट करेगा। आगामी सप्ताहे पहलगाम इस्यूते आलोचना होबे संसदेर अभ्यन्तरे। लोकसभा राज्यसभा दु कक्षेई आलोचना होबे। मोट 16 घंटा बराद्द এবং তার থেকেও বড় কথা, যখন বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে অনড় অবস্থান নেবেন বলে পরিকল্পনা কষেছিলেন, ঠিক সেই সময় জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। স্বাভাবিকভাবেই প্রথম দিনেই এই ঘোষণা বিরোধীদের আক্রমণের যে আগামী দিনের তীব্রতা তা কতটা রাখবে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলে দিল। নয়াদিল্লি থেকে অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। হাতে মাত্র আর 1 সপ্তাহ, এখনো বিহারে 73 লক্ষ ভোটারের হদিশ নেই। এখনো 29.62 লক্ষ ভোটারের ফর্ম জমা পড়েনি। আর নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি 43.93 লক্ষ ভোটারকে। 73 লক্ষ ভোটারকে খুঁজতে বিহারের রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই 2 তালিকা বিহারের 12টি বড় রাজনৈতিক দলের জেলা সভাপতি এবং 1.5 লক্ষ বিএলএদের পাঠিয়ে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছে তাদের লক্ষ্য 1 আগস্ট প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় যেন কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন। দিল্লিতে পরিবর্তনের ভিত্তি হবে বাংলা। 21-এর মঞ্চ থেকে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুক্ত ভারতের স্বপ্নই থেকে যাবে, ঠিক এইভাবে তৃণমূল সুপ্রিমোকে পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো, জব্দ হবে, স্তব্ধ হবে আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো। 21-এর মঞ্চ থেকে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপিকে ছত্রে ছত্রে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের ডাক। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার।
আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। পাল্টা উত্তরকন্যা অভিযান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, বিজেপি মুক্ত ভারতের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। মোদি দিদি চাই, শুধু তাদের ভোটটা বিভাজিত হোক নিজেদের মধ্যে। মোদির জন্য দিদি আর দিদির জন্য মোদি। 26-এর ভোটের আগে শেষ 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে বাংলার লড়াইকে দিল্লিমুখী করতে চাইলেন। বিজেপির চেষ্টা তাকে বাংলাতেই আটকে রাখা, তাই 26-এর লড়াই দিল্লি যাবে কিনা সেও এক লড়াই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে রাশিয়ান গুপ্তচর মামলায় চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে রাশিয়ান গুপ্তচর ভিক্টোরিয়া, যার নাম। বিহার থেকে নেপাল, সেখান থেকে UAE হয়ে রাশিয়ায় পাড়ি। কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বরিয়া ভাটি। সুপ্রিম কোর্টের অর্ডার দেশের বাইরে অ্যাপ্লিকেবল নয়, দেশের বাইরে অন্যান্য দেশের সিটিজেনের উপরে অ্যাপ্লিকেবল নয়। ভিক্টোরিয়ার বিরুদ্ধে ভারতবর্ষে কোনো ক্রিমিনাল কেসও নেই, সুতরাং সেক্ষেত্রে বন্দি প্রত্যর্পণের কোনো ব্যাপারও নেই। মাত্র যদি সদিচ্ছা বা শত প্রচেষ্টা, সদিচ্ছা ইত্যাদির উপরে এই ব্যাপারটাকে ছেড়ে দিতে হবে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি বলে বুঝিয়ে, রাশিয়ার অথরিটিসকে বলে বুঝিয়ে যদি তাদেরকে আনতে পারেন, বা অন্তত যদি বাচ্চাটাকে আনতে পারেন। পুরুলিয়ার আরশায় মোবাইল চোর সন্দেহে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তার পরিবার। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মোবাইল ফোন চুরির অভিযোগে গত 16ই জুলাই পেশায় পরিযায়ী শ্রমিক বিষ্ণুপদ কুমারকে থানায় নিয়ে যাওয়া হয়। তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে মারধর করে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত 19শে জুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে পুরুলিয়ার SP তিনি জানিয়েছেন যে শারীরিক অসুস্থতার কারণেই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে, এমনটা পুরুলিয়ার SP জানিয়েছেন। মারি দেওয়ার পরে ও ছেড়ে দিয়েছে ওকে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে বাড়িতেও চলে এসেছে। তারপরে হ্যাঁ, হেঁটে এসেছে। মোটরসাইকেল এনে রেখেছে, হেঁটে মোটরসাইকেল এনে রেখে দিয়েছে। তারপরে ঘর ঢুকেছে। ঘর ঢুকার পরেও 3 দিন উঠতে পারেনি, কিছু খাতেও পারে নাই ব্যথায়। তো যখন বলেছে দমে যন্ত্রণা আছে, তখন আমি ডাক্তারও ডেকেছি। মলম টলম দিয়ে সব কিছু দিয়ে আমরা মালিশ টালিশ করেছি। তো মনে হচ্ছে সে ঠিকই দেখবে। তারপর বিকাল থেকেই মারা গেল। সম্পূর্ণভাবে পুলিশের অত্যাচারের ফলে এর মৃত্যু হয়েছে। এর শরীরে দাগ ছিল, মেরেছিল, এই জায়গাতে মেরেছিল। দেখেছি, সবাই দেখেছি, এখানে সবাই দেখেছে। অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন আমরা যে BNSS এ আমাদের যে SOP আছে সেই অনুযায়ী আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যদি কোনো রকম কোনো কমপ্লেন থাকে সেটাকে ভেরিফাই করা হবে, কিন্তু আমরা যেটা পেয়েছি পোস্টমর্টম অনুযায়ী তাতে অ্যাপারেন্টলি তার বডিতে কোনো সাইন অফ অ্যাসল্ট বা সাইন অফ টর্চার নেই। লিভার, কিডনি এবং হার্টের ডিজিজ কন্ডিশন ছিল, মানে এই অর্গানগুলোকে স্পেসিফাইও করে দিয়েছে এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টর্চার বা অ্যাসল্টের কথা বলা হয়। ভারত পাকিস্তান সীমান্তে আবারও নোটাম জারি ভারতীয় বায়ুসেনার। বাড়মেড় থেকে যোধপুরে 3 দিন সামরিক মহড়া চালাবে ভারত। ফলে আগামী 23 থেকে 25শে জুলাই পর্যন্ত রাজস্থানের এই এলাকায় অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভারত পাক সংঘাত আবহে এই এলাকায় বহুবার নজরে এসেছিল পাক ড্রোন, যদিও সব পাক ড্রোনই গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। বাগুইয়াটির স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে বিরাটি স্টেশন থেকে 400 মিটার দূরে। রেল লাইনে তার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে পাঠায় GRP। পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে স্বর্ণ ব্যবসায়ী, যার নাম গগন সোমালিয়া, তার গতিবিধির হদিশ পায় পুলিশ। বিরাটি এবং বিশরপাড়া স্টেশনের মাঝে তার দেহ উদ্ধার হয়। গগন সোমালিয়ার দেহ উদ্ধার হয়। দত্তপুকুর লোকালে লোকো পাইলট তিনি জানিয়েছেন যে এক ব্যক্তি ট্রেনের সামনে চলে আসেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। বিষয়টি জানাজানি হতেই ফোন বাড়িতে রেখে তিনি বেরিয়ে পড়েন। এরপরই তার দেহ উদ্ধার হয়। প্রয়াত বিশিষ্ট বামপন্থী চিন্তাবিদ আজিজুল হক বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে। আজ দুপুরে প্রয়াত হন দেশের নকশাল আন্দোলনের প্রথম সারির এই নেতা। প্রবীণ বাম নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।